বাংলাদেশ আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি হলো আগামীকাল 14 নভেম্বর শুক্রবার, আগামী 15 নভেম্বর শনিবার সারা বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। আগামী 16 নভেম্বর এবং 17 নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। এবং আপনার মাধ্যমে আমি বলে রাখতে চাই, সেটি হলো এই কর্মসূচি এখানেই শেষ নয়। এই কমপ্লিট 16 এবং 17 নভেম্বরে কমপ্লিট সারা দেশ কমপ্লিট শাটডাউন পালন করার পরে আমাদের আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার, কৌশলমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফ্যাসিস্টের পদত্যাগের দাবিতে আমরা বাংলার জনগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস সরকারের পতন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এই সংগ্রাম চলবেই চলবে। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সেখানে তার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন। হ্যাঁ, আমি শুনেছি যে তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি তো এই বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের গ্রামগঞ্জ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি শুধু বিদেশে ঘুরে বেরিয়েছেন। যদিও সেই গ্রাম বাংলার কৃষকের কাছ থেকে, দরিদ্র মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়ে তিনি তার লাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তিনি গ্রাম বাংলা সম্পর্কে তিনি জানেন না। আর গ্রাম বাংলা সম্পর্কে যদি জানতেন, তার যদি ভোট, নির্বাচন এই সম্পর্কে ধারণা থাকতো, তাহলে একটি মানুষ কতক্ষণ বসে ভোট দিতে পারবে, এই তিনি যে বিষয়গুলো দিয়েছেন, এইগুলি করতে একটি মানুষকে ভাবতে, সিদ্ধান্ত নিতে যে সময়টি লাগবে, সেটি হিসাব করে দেখতে হবে যে এই দেশে ভোটার কত, একটি ভোট কেন্দ্রে ভোটার কত, তার কতক্ষণ সময় দিতে হবে, তিনি ওই ভোট কেন্দ্রে গিয়ে কি ভাববেন একজন ভোটার, একজন শিক্ষিত ভোটার কতক্ষণ লাগতে পারে, অর্ধশিক্ষিত ভোটারের কতক্ষণ লাগতে পারে, একজন অশিক্ষিত ভোটারের কিভাবে এই ভোটদানে তার মতামত পেশ করবে। কাজে এগুলি কোনো বিষয় নয়। বিষয় হলো হেন তেন করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখা, নির্বাচনকে বিলম্বিত করা এবং একটি তালেমালে গোলেমালে পাকিয়ে দিয়ে তিনি ওই মানে আমাদের পূর্বপুরুষদের সময় গ্রামের মোরল বা মাতবর সাহেব যেমন ওর সঙ্গে হট্টগোল বাজিয়ে দিয়ে ওনার মাতবরি রাখেন, উনি তাই করে এখন সময় কাটাচ্ছেন। কিন্তু আমি বলে দিচ্ছি, আজকের মানুষের সেন্টিমেন্ট, মানুষের এত এই ইউনূস বাহিনী এত নির্যাতন, নিপীড়ন করেছে, গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করতে গিয়ে আমার পার্টির কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কোন নেতা কর্মী বাসায় না পেলে তার বাড়িতে মহিলার গায়ে হাত দিয়েছে,
মহিলাকে লাঞ্ছিত করেছে, বাবাকে ধরে নিয়ে গেছে, বা ভাই থাকলে বর তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালাচ্ছে এবং তার থেকে খুব কম অল্প বয়সী নবম শ্রেণীর ছাত্র রেহাই পায় না। এই তো হলো পরিস্থিতি। নেত্রকোনায় আমাদের ছাত্রলীগের নেতা সেই মশাল মিছিল করেছিল, সেই কারণে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। নওগাঁয় আমাদের এক নেতা তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আপনি জানেন এই 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 নিষ্ঠুর এই 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 নিপীড়নকারী বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বয়স হলো ৭৫ বছর পেরিয়ে যাচ্ছে, যে দলের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে, যে বান্নর ভাষা আন্দোলন হয়েছে, যে দলের নেতৃত্বে ৬৬-র ৬ দফা আন্দোলন হয়েছে, যে দলের নেতৃত্বে ৬৯-এর ছাত্র গণমুত্থান হয়েছে, যে দলের নেতৃত্বে সর্বোপরি ৭১-এর মুক্তিযুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে, সেই দলের কেন্দ্রীয় কার্যালয় পূর্বে লুট করেছে, তারপরে জ্বালিয়ে দিয়েছে, আবার আজকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু জানেন কি দুঃখজনক, দুর্ভাগ্যজনক হলো, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব দাঁড়িয়েছিল আমার 23 বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে, আর তারা আগুন দিয়েছে। আর র্যাবকে যখন প্রশ্ন করেছে সাংবাদিকরা, জিজ্ঞাসা করেছে আপনারা এখানে বসে কি করছেন, বলে যে এখানে যেন কোন ধরনের নৈরাজ্য না হয় সেই কারণে। এই তো হলো পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্য দিয়ে দেশের মানুষ বসবাস করছে। আইন নাই, আইনের শাসন নাই, লুটেরাদের লুটতরাদের রামরাজত্ব কায়েম করেছে। কাজেই আজকে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বাংলার জনগণ শুধু ইয়েলো কার্ড দেখিয়েছে, এরপরও যদি না শুনতে পারে, যদি মানুষের কথা, মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারে, তাহলে ভয়াবহ দিনের জন্য ক্ষমতাসীন এই অবৈধ দখলদার, এই ক্ষমতাসীনদের অপেক্ষা করতে হবে। কেবল তো শুরু হয়েছে। দেখেন না, এনসিপির এক নেতা যেই শুনেছে ছাত্রলীগ আসছে, আর কি পরে দৌড়, কেবল তো শুরু হয়েছে আতঙ্ক। রাস্তার রিক্সাওয়ালা প্রতিরোধ করছে। কাজে প্রতিরোধ যখন শুরু হয় তখন পালাবার গলি খুঁজে পাওয়া যায় না, অলিগলিও মনে হয় অন্ধকার। কাজেই আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এক লকডাউনে, ঢাকা শহরের লকডাউনে মাথা খারাপ হয়ে গিয়েছে, উন্মাদ প্রায় হয়ে গিয়েছে। আর এই 2 দিনের শাটডাউনের মধ্য দিয়ে তারা কি হবে আমি জানি না। তবে আমাদের এই দল হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ জানে আন্দোলন করতে, এই আওয়ামী লীগ জানে সংগ্রাম করতে। এই আওয়ামী লীগের ভুলে গেলে চলবে না। ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, 2,62,00,000 আমাদের দলীয় পদধারী নেতা কর্মী রয়েছে, কেন্দ্র থেকে, ঢাকা থেকে, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম কমিটি। আমরা যদি মাননীয় নেত্রী শেখ হাসিনা যদি বলে ঢাকায় আসো, 2.5 কোটি মানুষ নয়, 1 কোটি মানুষ যদি ঢোকে ঢাকা, কোথায় যাবেন আপনারা? সময়ের অপেক্ষা করুন। আমি দেশবাসীকে বলতে চাই,
আমরা আমরা আপনাদের প্রিয় দল হিসেবে আমরা আপনাদের বুকের ভিতরে কষ্ট আমরা বুঝি। আজকে কি আত্মহারা হয়েছে, কি খুশি হয়েছে মানুষ। সুলতানুর রহমান কত মেসেজ যে দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে, সেটি সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা, প্রশাসনের লোকেরা, সাধারণ মানুষেরা। কাজেই তাদেরকে দিয়ে তাদের কষ্ট আমরা বুঝি, সেই কষ্টকে অনুধাবন করে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আমাদের নেতা কর্মীরা যারা অনাহারী আত্মগোপনে রয়েছেন, সেই মানুষগুলি ছাপিয়ে পড়েছেন। তাদের নেতা হলো শেখ হাসিনা। তাদের নেতা হলো শেখ হাসিনাকে দেশে সসম্মানে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে। এই একটি শপথ, আরেকটি শপথ হলো এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের কবর রচনা করা। আপনি বলছিলেন যে লকডাউন একটি ইয়েলো কার্ড আপনারা মাত্র দেখিয়েছেন, তো রেড কার্ড কবে দেখাবেন? ইনশাআল্লাহ অপেক্ষা করুন। নিশ্চয়ই আপনিও প্রারম্ভিক কথায় বলেছেন, এক অভূতপূর্ব লকডাউন দেখলো বাংলাদেশ, সারা বিশ্ব। নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ইয়েলো কার্ড দেখানোর মধ্য দিয়ে তারা রেড কার্ড দেখানোর সময়ের অপেক্ষায় আছে। বাংলাদেশের জনগণ ইউনূস সাহেব জীবনে কোনোদিন কোন আন্দোলন সংগ্রাম দেখেননি বা করেননি। বাংলাদেশের মানুষ কখন যে ক্লিক করে, স্পার্ক করে, এটা বলা যায় না। এটা দিন তারিখ ক্ষণ দিয়ে বলা যাবে না। কাজেই কিন্তু আমরা এই মাঠের মানুষ হিসাবে আমরা বুঝতে পারি, আমরা আবহাওয়া দেখে বুঝতে পারি। কাজেই আমরা বিশ্বাস করি যে সেদিন বেশি দূরে নয়। মনে রাখবে, এই দল ডিসেম্বর মাস বিজয়ের মাস বাঙালি। এই বিজয়ের মাসে পাকিস্তানি শক্তি দল, পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা 85,000 সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিলাম। বাধ্য করেই আমরা জননীর জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। কাজে অবশ্যই সেই বিজয়ের মাসে আমাদের বিজয় সুনিশ্চিত করার জন্যই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের যুদ্ধ, গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ, আমরা সংবিধান রক্ষার যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবেই নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটি সুন্দর শেখ হাসিনার সেই সুন্দর বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে রেখে মৃত্যুবরণ করার জন্যই আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যেই এই লকডাউনে যে পরিমাণ গণসমর্থন দেখলাম, আমি এখানে করেছি লকডাউনে গণজোয়ার, মানুষ নীরবে একটা নীরব বিপ্লব করে দিয়েছে বলা যায়। তো এত অল্প সময়ে 15 মাস আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, এত অল্প সময়ের মধ্যে কিভাবে এই এত বিপুল পরিমাণ জনসমর্থন আপনারা ফিরে পেলেন? দেখেন, আমি আপনাকে কি বলবো বলেন, একজন লোক আছেন, তিনি নাকি চিফ ইউনূসের প্রেস অ্যাডভাইজার, কি নাম, অনেক ব্যঙ্গ নাম আছে। আমি সেই ব্যঙ্গ নাম উল্লেখ করতে চাই না কোনো মানুষকে। আমি বলবো তার নাম নাকি মাহফুজ। তিনি বলছেন
তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে রাস্তাঘাট সব বন্ধ, জনগণ শূন্য, এতে কি প্রমাণ করে? যে বুঝেননি আপনারা, প্রধান উপদেষ্টা দুপুরে বক্তৃতা করবেন, সেই তার ভাষণ মনোযোগ দিয়ে শোনার জন্য তারা বাড়িতে অপেক্ষা করছে। এটা বলেছে এই শিক্ষিত বর্বরদের সাথে, হ্যাঁ, এটা বলেছে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এখন এই শিক্ষিত বর্বরদের কি বলবো বলেন? আর এই বর্বরদের জন্য কি কথা আছে এরা শুনতে চায় না। আমি আগেই বলেছি যে চোরান আসলে ধর্মের কাহিনী। আমি শুধু আপনাকে বলবো যে তারা বুঝতে চায় না মানুষকে, বুঝবে, অপেক্ষা করতেই হবে তাদেরকে। এবং যত মানুষের জীবন নিয়েছে, আমাদের নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে। আমরা আমাদের প্রিয় তীর্থ স্থান, বাঙালি জাতির তীর্থস্থান, ঐতিহাসিক 32 নম্বর গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এর বুঝ হবে, কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে, কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে। এই দিন নয়, আরো দিন আছে ইনশাল্লাহ। এমনিতে শাটডাউন যেই মানে রবি সোমবার যে শাটডাউন ঘোষণা করছেন, এটার মূল পরিকল্পনাটা কি রকম, কিভাবে মানুষ এই শাটডাউন পরিকল্পনাটি বাস্তবায়ন করবেন, সেটি যদি একটু বিস্তারিত করে বলতেন মানুষের সুবিধা হতো। সারা দেশ বন্ধ থাকবে। তবে আমি আপনাকে পেয়ে আজকেই প্রথম, আজকে বিকেলে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী। নানক ভাই, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি জি জি, হ্যাঁ, ফিরে এসেছে, বলুন। যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক কিছু আছে যা বলা যাবে না, তবে এটুকু বলতে পারি আপনাকে যে অনেক সময় হয় যে আমাদের অনেক সময় এমন হয় যে কর্মীরা, সাধারণ কর্মীরা এগিয়ে যায়। কাজে সাধারণ কর্মীরা কিন্তু নেমে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে এই জনতার উর্মিমালা। এটাও কোথায় গিয়ে আসতে পড়ে, কোথায় গিয়ে ধ্বংসলীলা নিয়ে নেমে যায়, কেউ আমি আগে বলতে পারবো না। কাজে আমি বলতে চাই আপনার মাধ্যমে, সেটি হলো যে অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে, এই অত্যাচার নির্যাতনের পথ থেকে যদি সরে না যায়, তাহলে আমরা কতক্ষণ বলে লাঠির সামনে, বন্দুকের সামনে, অস্ত্রের সামনে আমরা শুধু তান পোড়াই বাজিয়ে যাব, তাবলার ডুগডুগি বাজিয়ে যাব? এই পার্টি কি সেই পার্টি? 14 মাস আমরা সহ্য করেছি,
আর সহ্য করব না। নিশ্চয়ই আজকে ঢাকার পার্শ্ববর্তী এলাকা মিছিল এবং হাতে কি দিয়ে নেমেছে নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুলতানা রহমান। এই দল কিন্তু বাঁশের লাঠি দিয়ে যুদ্ধ শুরু করেছিল বঙ্গবন্ধুর ডাকে। সেই বাঁশের লাঠি কিন্তু একদিন পাকিস্তানি সেনাবাহিনীকে সেই বাঁশের লাঠি কিন্তু মারণাস্ত্র হয়ে দেখা দিয়েছিল। কাজে আমাদেরকে তারা কি বলছে আমরা হাতে লাঠি তুলে নেব? আমরা যদি হাতে লাঠি তুলে নেই তার জন্য কারো ভালো হবে না। যারা এখনো আজকেও আগুন দিয়ে পুড়িয়েছেন, গতকাল রাত্রে নেত্রকোনায় আগুন দিয়ে পুড়িয়েছেন, নওগাঁয় আগুন দিয়ে আমার নেতা কর্মীর বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, যারা আজকেও যারা আমার 23 বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ 75 বছরের প্রাচীনতম রাজনৈতিক দল যার নেতৃত্বে বাংলার স্বাধীনতা এসেছে, সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে যারা আগুন দিয়েছে তাদেরকে বলতে চাই, যা করেছেন তা ভুল করেছেন। এর প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। আমরা লকডাউনে দেখলাম যে আওয়ামী লীগের কর্মীরা কোনো ঢাকায় কোনো মিছিল বের করেনি। এটাই কি আপনাদের পরিকল্পনা ছিল? অন্যদিকে দেখলাম এই প্রথমবারের মতো স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো দেখলাম জামাত শিবির তারা প্রকাশ্যে ঢাকার মোড়ে মোড়ে পাড়ায় মহল্লায় সমাবেশ করছে, প্রতিরোধ করবে আওয়ামী লীগকে। জাহাঙ্গীর কবির নানক, আপনার সংযোগটি বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি। জি জি হ্যাঁ, জি এটাই বাঙালি জাতির দুর্ভাগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ৭১-এর সেই অপশক্তির দখলে। ঢাকার রাস্তায় নাকি আপনিও বললেন তারা পাহারা দেয়। কাদেরকে পাহারা দেয়? যাদের নেতৃত্বে দেশ স্বাধীন রয়েছে তাদেরকে পাহারা দেয়, তাদের বিরুদ্ধে পাহারা দেয়, পাহারাদার হয়েছে। এর চেয়ে আর দুঃখজনক, দুর্ভাগ্যজনক আমাদের বাঙালি জাতির জন্য আর কি হতে পারে? অনেক কিছুই দেখছি, অনেক কিছুই সইতে হচ্ছে, এছাড়া আর কি বলবো বলে। আর আপনারা যে কোনো মিছিল মিটিং ঢাকা শহরে করেননি, তার কারণটা কি? এটাই কি আপনাদের কৌশল ছিল? দেখেন, আমরা মিছিল করিনি, বিষয়টি এমন নয়। আমরা মিছিল করেছি, আমাদের নেতা কর্মীরা মিছিল করেছে, তবে সে মিছিলের তো অবশ্যই আপনি যে কথা বললেন আমাদের কৌশল ছিলই। ওরা গ্রেপ্তার, নিপীড়ন, নির্যাতন, নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে। কত প্রায় ১.৫ লক্ষ নেতা কর্মী আজকে কারাগারে। আমরা কারাগারে যত সম্ভব আমরা এই কারাগারে কে অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই নির্দেশনা দিয়েছিলাম, একটু গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য। তবে শাটডাউনের পর কি প্রশ্ন আমি ভেবেছিলাম আপনার করবে। শাটডাউনের পরে একের পর এক কর্মসূচি দেওয়া হবে এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে পৌঁছতে পারে।
এখনই সব বলা যাবে না, কিছু তো থাকবে জাহেরে আর কিছু থাকবে বাতেনে। জি, আপনার কর্মীরা তো চায় শাটডাউনের পরে, তারা বলছে যে লকডাউন হলো গিয়ে নমুনা, এরপরে যমুনা, তারা চায় মার্চ ফর যমুনা। আমি দ্বিমত পোষণ করছি না আপনার সঙ্গে, তারা এটা দিলে খুব খুশি হতো, কিন্তু এই শাটডাউনটাও তারা খুশি হয়েছেন এবং তারা নেমে পড়েছেন এই 2 দিন, কাল এবং পরশু 2 দিন প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ এই কর্মসূচিকে সফল করার জন্য। তারপরে শাটডাউন সফল করবে, তারপরে আমরা 3য় ধাপের কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। জি, আপনি বলেছেন যদিও যে কোনো দিনক্ষণ নাই, আমরা তো আওয়ামী লীগের যখন মাঠের রাজনীতি আওয়ামী লীগ করে, বিরোধী দলে থাকে, আন্দোলন করে, সেই আন্দোলনের স্ট্র্যাটেজি আমরা তো বুঝি, দেখেছিও আগে, বা আওয়ামী লীগ বারবারই দেখিয়েছে যে তারা বিরোধী দলে কতখানি শক্তিশালী। তো সেইখান থেকে একটা টাইমলাইন কি আমাদেরকে দিতে পারেন যে কত দিন নাগাদ এরকম আপনারা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেন? তাই তো শত্রু সতর্ক হয়ে যাবে সুলতানার আবার, আচ্ছা, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আপনাদের কর্মীরা এতটা উদ্দীপ্ত হলো কিভাবে করে? ধরেন আমরা দেখলাম ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা গাছ কেটে ব্যারিকেড তৈরি করেছে, বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলেছে, ঢাকার বাইরে একদম পুরো বাংলাদেশে তারা এই লকডাউনের জন্য, মানে ঢাকাকে সত্যি সত্যি তারা আলাদা বিচ্ছিন্ন করে দিতে পেরেছে। তাদের এই উদ্দীপনাটার মূল মন্ত্রটি কোথা থেকে এলো? আচ্ছা, সুলতানা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের পাশাপাশি আপনাকে প্রশ্ন রেখেই আমার কথা বলতে চাই। ঢাকা কুমিল্লা মহাসড়ক, এই মহাসড়কের একটি গার্লস স্কুলের মেয়েরা এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে স্লোগান দিচ্ছে, তাদেরকে কারা উদ্বুদ্ধ করলেন? একটি 9ম শ্রেণীর ছাত্র, সে 32 নম্বরে ঢুকেছে, পুরাকীর্তির নিদর্শন হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সে একটি ইট দিয়ে গিয়েছে তার স্কুল ব্যাগে। কেউ তাকে বলেছে না? বলেনি। তার বিবেক তাকে নিয়ে গিয়েছে। আপনি বলেন ঢাকা ভাঙ্গা, এই যে হাইওয়েতে, নিশ্চয়ই আপনি ছবি দেখেছেন কিনা আমি জানি না, ছোট্ট ছোট্ট শিশুরা ঢাল এবং সুরকি নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে। কেউ কি বলেছে? কেউ বলেনি। তবে এই যে নেমেছে শিশুরা, এই যে স্কুলের মেয়েরা নেমেছে, এইটাই জানেন একটি গণবিস্ফোরণের একটি পূর্বাভাস, একটি পূর্ব লক্ষণ। আমাদের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আপনাকে বলে রাখছি, আপনাকে আবার যেদিন বাংলাদেশে গণবিস্ফোরণ করবে সেদিন আপনাকে এটি স্মরণ করিয়ে দিয়ে বলবো যে আপনি বারবার দিন তারিখ ক্ষণ জানতে চেয়েছেন, আর আমি বলেছিলাম যে এই ছাত্রীরা, কোমলমতি ছাত্রীরা নেমেছে, এই কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢাল সূর্যে দিয়ে নেমেছে। ওই 9ম শ্রেণীর যে বাচ্চাটি, ছেলেটি 32 নম্বরে এসেছে। যে কোমলমতি ছাত্ররা মোহাম্মদপুরের স্কুলে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছে, সেই কোমলমতি ছাত্ররা কি বলতে চায়, কি জানান দিতে চায়?
কাজেই আমি আপনাকে সেই দিন মনে করিয়ে দেব যে দিস ওয়াজ দি সিগন্যাল ফর এ গেট আপ অ্যান্ড সাকসেসফুল মুভমেন্ট। নানু ভাই, আপনার এখানে যুবলীগের একজন ইকবাল হোসেন, কুমিল্লা যুবলীগের, আপনার কাছে প্রশ্ন রেখেছে যে শেখ হাসিনার জন্য তারা মানে কি বলে এটাকে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে লকডাউন সফল হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত।